কম্পিউটারের আর একটা নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা কম্পিউটারের মেমোরির ব্যাপারে জানব। আমরা এর আগের ক্লাসগুলোতে কম্পিউটারের মেমোরি ছাড়া বাকি আভ্যন্তরীণ অংশগুলো সম্বন্ধে জেনেছি। আমরা ইনপুট ডিভাইস কাকে বলে এবং কোনগুলিকে বলে সেগুলো জেনেছি, আউটপুট ডিভাইসের ব্যাপারেও জেনেছি, আর জেনেছি প্রসেসরের ব্যাপারে। কম্পিউটারের এই ব্লক ডায়াগ্রামে পড়ে থাকলো শুধু মেমোরি। তাই আমাদের আজকের আলোচনার বিষয় হবে কম্পিউটারের মেমোরি। মেমোরি বলতে আমরা কি বুঝবো? এই মেমোরি হচ্ছে আমাদের মানুষের যেমন স্মৃতি থাকে, ঠিক কম্পিউটারেরও সেই স্মৃতি অর্থাৎ তথ্য ভাণ্ডার হচ্ছে এই মেমোরি। কম্পিউটারের এই মেমোরিতে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো সঞ্চয় করে রাখি। শুধু যে আমরা অর্থাৎ ব্যবহারকারীরা এখানে তথ্য সঞ্চয় করে রাখি এমন নয়, কম্পিউটার নিজে অর্থাৎ প্রসেসিংয়ের পরেও অনেক সময় আউটপুটকে অর্থাৎ রেজাল্ট বা ফলাফলকে এখানে সঞ্চয় করে রাখে। আবার কম্পিউটার নিজস্ব প্রয়োজনে অর্থাৎ কম্পিউটার চালনা করার জন্য কখনো কখনো কিছু তথ্য এখানে রেখে থাকে, আবার সেখান থেকে প্রয়োজন মতো মুছেও থাকে। এবং সর্বোপরি আমরা যখন প্রথম কম্পিউটার চালু করি তখন কম্পিউটারের প্রসেসরকে প্রাথমিক নির্দেশগুলো কিন্তু এই মেমোরি থেকেই পাঠানো হয়, তবেই কম্পিউটার স্বাভাবিকভাবে চালু হয়ে আমাদের সামনে অপারেটিং সিস্টেমকে ফুটিয়ে তোলে। তো এই এতগুলো যে কাজ করে তার মূল ভিত্তি কিন্তু তথ্য সঞ্চয় করে রাখা, অর্থাৎ কম্পিউটারের যে অংশে তথ্য সঞ্চয় করে রাখতে পারি সেটাই হচ্ছে কম্পিউটারের মেমোরি। এবার কম্পিউটারের এত বিশাল কাজের জন্য বেশ কয়েক প্রকারের মেমোরির প্রয়োজন হয়। এই মেমোরিগুলোকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করে থাকি, অবশ্যই তাদের কাজের প্রকৃতি অনুসারে। প্রথম ভাগকে আমরা বলি প্রাইমারি মেমোরি এবং দ্বিতীয় ভাগকে আমরা বলি সেকেন্ডারি মেমোরি। এই প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি ছাড়াও আরও এক ধরনের মেমোরি বর্তমানে উন্নত কম্পিউটারগুলিতে ব্যবহার করা হচ্ছে, সেটিকে আমরা ক্যাশ মেমোরি বলে থাকি। এইগুলি নিয়েই আমাদের আজকের আলোচনা। প্রথমে আমরা প্রাইমারি মেমোরি বলতে কি বুঝি সেটা জেনে নেব। এই প্রাইমারি মেমোরিকেই আমরা প্রধান মেমোরি বা মেইন মেমোরি বলে থাকি। কেন এটাকে প্রধান বলি? কারণ এই মেমোরিটাই কম্পিউটারের প্রসেসরের সাথে সরাসরি বা প্রত্যক্ষভাবে সংযুক্ত থাকে এবং কম্পিউটার চালনার কাজেও এটি অংশগ্রহণ করে। অর্থাৎ প্রসেসর এই মেমোরিটিকে ব্যবহার করে নিজস্ব প্রয়োজনে কম্পিউটার চালনা করে নিয়ে যাওয়ার জন্য। কখনো এখানে তথ্য রাখা হয়, আবার সেই তথ্য মুছে ফেলে আবার নতুন তথ্য এখানে দেওয়া হয়। এই যে কম্পিউটার নিজে একে ব্যবহার করছে এই মেমোরিটাকে, এটাকে আমরা বলি সরাসরি অংশগ্রহণ। অর্থাৎ আমরা যে ইনপুটগুলি পাঠাচ্ছি সেই ইনপুট ডিভাইস থেকে আগত তথ্যগুলো প্রসেসর এখানে সঞ্চয় করে রাখে, তারপরে সেখান থেকে আবার প্রসেসিং করতে প্রসেসরে আসে এবং ফলাফলটিও এখানে আসে, এবং ফলাফল নির্ণয়ের আগে যদি কোনো মধ্যবর্তী তথ্য সঞ্চয়ের প্রয়োজন হয় সেটাও প্রসেসর এই প্রাথমিক মেমোরি বা প্রাইমারি মেমোরিতেই সঞ্চয় করে থাকে। এই প্রাইমারি মেমোরি অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন মেমোরি। এই প্রাইমারি মেমোরিরও আবার আমরা দুটো ভাগ করে থাকি, সেগুলি আমরা পরে আসবো। আগে আমরা জেনে নিই সেকেন্ডারি মেমোরি বলতে কি বুঝি। সেকেন্ডারি মেমোরিকে আমরা গৌণ মেমোরি বা অক্সিলিয়ারি মেমোরি বলে থাকি। এই মেমোরি কিন্তু প্রসেসর নিজের কাজে ব্যবহার করে না। এই সেকেন্ডারি মেমোরি ক্ষমতা থাকে আমাদের হাতে, অর্থাৎ ব্যবহারকারীদের হাতে। আমরা আমাদের প্রয়োজন মতো এবং ইচ্ছে মতো তথ্য এখানে সঞ্চয় করে রাখতে পারি, আর সেই জন্য এই মেমোরিটা কিন্তু কম্পিউটার পরিচালনার কাজে সরাসরি অংশগ্রহণ করে না। সেকেন্ডারি মেমোরির উদাহরণ বলতে আমরা কম্পিউটারের হার্ড ডিস্কের কথা বলতে পারি,
আমরা যে সিডি ব্যবহার করি, ডিভিডি ব্যবহার করি, এগুলি সবই কিন্তু সেকেন্ডারি মেমোরির উদাহরণ। এবার আমরা আবার প্রাইমারি মেমোরিতে ফিরে আসব। আমি একটু আগেই বলেছিলাম প্রাইমারি মেমোরির দুটি ভাগ থাকে, তাদের কাজের প্রকৃতি অনুসারে এই ভাগটা করা হয়েছে। প্রথম ভাগকে আমরা বলি র্যাম এবং দ্বিতীয় ভাগ হচ্ছে রম। এবার আমরা র্যাম এবং রম সম্বন্ধে জেনে নেব। প্রথমেই বলি র্যাম। র্যাম শব্দটি হচ্ছে একটি ছোট সংখ্যা শব্দ। এর সম্পূর্ণ বিস্তৃত কথাটি হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আমরা ইনপুট ডিভাইস থেকে যখন কোনো তথ্য পাঠাই, সেই তথ্যগুলো প্রাথমিকভাবে এই র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যামে এসে সঞ্চিত থাকে। আবার প্রসেসরও কম্পিউটার চলাকালে তার প্রয়োজন মতো তথ্য এখানে রেখে থাকে। আসলে আমরা যে সেকেন্ডারি মেমোরি বা হার্ড ডিস্ক ব্যবহার করি, তার স্পিড এবং প্রসেসরের স্পিডের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য থাকে। প্রসেসর হচ্ছে অনেক দ্রুত মেমোরি, কিন্তু সেকেন্ডারি মেমোরি বা হার্ড ডিস্ক অতটা দ্রুত নয়। ফলে সেকেন্ডারি মেমোরি থেকে তথ্য আসতে প্রসেসরে অনেক সময় লেগে যায়, ফলে প্রসেসরকে অনেকক্ষণ অপেক্ষা করে থাকতে হয়। এই অপেক্ষার সময়টা কমানোর জন্যই মাঝখানে র্যামকে ব্যবহার করা হয়। সেকেন্ডারি মেমোরি থেকে কিছু তথ্য র্যামে তুলে আনা হয় এবং র্যাম থেকে সেই তথ্য প্রসেসরের কাছে চলে যায়। প্রসেসর যতক্ষণে সেই তথ্যকে প্রসেসিং করে, ততক্ষণে র্যাম আবার আরও কিছু তথ্য সেকেন্ডারি মেমোরি থেকে তুলে রাখে। র্যাম হচ্ছে একটা দ্রুত গতির মেমোরি, ফলে র্যাম ব্যবহারের ফলে কম্পিউটারের প্রসেসরকে বসে থাকতে হয় না। তবে এই র্যামের মেমোরি কিন্তু অস্থায়ী প্রকৃতির, অর্থাৎ এখানে যে তথ্য সঞ্চিত থাকে সেটা কিন্তু যতক্ষণ বিদ্যুৎ প্রবাহ আছে ততক্ষণই এই তথ্য সঞ্চিত থাকে। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে র্যামের তথ্য সম্পূর্ণরূপে মুছে যায়। সেই জন্য এই তথ্যকে বলা হয় উদ্বায়ী, এবং এই মেমোরিটিকে বলা হয় উদ্বায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি। কম্পিউটারের যে মাদারবোর্ড অংশটি থাকে, সেই মাদারবোর্ডে এই র্যামগুলি সরাসরি সংযুক্ত করা থাকে। এই র্যাম অবশ্য দু রকমের হয়। প্রথম ভাগকে আমরা বলি এস র্যাম এবং দ্বিতীয় ভাগ হচ্ছে ডি র্যাম। এস র্যামের সম্পূর্ণ কথাটি হচ্ছে স্ট্যাটিক র্যাম, অন্যদিকে ডি র্যামের সম্পূর্ণ কথাটি হচ্ছে ডায়নামিক র্যাম। এস র্যাম অর্থাৎ স্ট্যাটিক র্যামটি ট্রানজিস্টর প্রযুক্তি তৈরি, অন্যদিকে ডায়নামিক র্যাম তৈরি করার জন্য আমরা ক্যাপাসিটারের ওপর নির্ভরশীল হই। ডি র্যাম কিন্তু তুলনায় দ্রুত গতির, এস র্যাম কিন্তু তুলনায় ধীর গতির। এস র্যাম তুলনায় কম তথ্য ধারণে সক্ষম, কিন্তু ডি র্যাম বেশি ক্ষমতা ধারণে সক্ষম। আর স্ট্যাটিক র্যামকে তথ্যকে বারবার রিফ্রেশ করতে হয় না, অর্থাৎ এই তথ্যটা যে সঞ্চিত থাকে তাকে বারবার তৈরি করতে হয় না, কিন্তু ডায়নামিক র্যামের তথ্যগুলোকে বারবার তৈরি করতে হয়, সেই জন্য এই তথ্যকে বারবার রিফ্রেশ করতে হয়। এই হচ্ছে এস র্যাম এবং ডি র্যাম অর্থাৎ র্যামের দুটি ভাগ। প্রাইমারি মেমোরির অপর একটি ভাগ হলো রম, যার সম্পূর্ণ কথা রিড অনলি মেমোরি। এটি একটি অর্ধ পরিবাহী পদার্থ দ্বারা নির্মিত মেমোরি। এই রমের কাজ শুরু হয় কম্পিউটার যখন আমরা শুরু করি সুইচ টিপে, ঠিক তখনই। কম্পিউটার যে চালনা করা হয় সেই চালনার সম্পূর্ণ কাজটি নিয়ন্ত্রণ করে অপারেটিং সিস্টেম বলে একটি সফটওয়্যার। কিন্তু এই অপারেটিং সিস্টেম দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত প্রসেসরকে যাবতীয় নির্দেশ দিয়ে কম্পিউটার চালু করার কাজটা করে বায়োস, আর এই বায়োসের তথ্যগুলি সঞ্চিত থাকে কম্পিউটারের রম বলে যে মেমোরি থাকে তাতেই। এই রমের তথ্য আমাদের সাধারণত প্রয়োজন হয় না যে এটাকে পরিবর্তন করতে হবে, ফলে এই তথ্য অপরিবর্তনীয়। সেই জন্য রমের তথ্য আমরা পড়তে পারি কিন্তু এর মধ্যে কিছু লিখতে পারি না, তাই এর নাম হচ্ছে রিড অনলি মেমোরি। আর এই রমের তথ্য বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলেও থেকে যায়, সেই জন্য এই মেমোরিকে অনুদ্বায়ী মেমোরি বা নন ভোলাটাইল মেমোরি বলে থাকি। গঠন আর কাজের প্রকৃতি অনুসারে আমরা রমকেও বেশ কয়েকটা ভাগে ভাগ করি। বর্তমানে যে
উন্নত রমগুলি ব্যবহার করা হচ্ছে সেগুলিকে আমরা বলি প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি বা পিরম। দ্বিতীয় আরেকটা ভাগ হচ্ছে ইপিরম, অর্থাৎ ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এই ধরনের রমগুলিকে আমরা ইরেজ করতে পারি, অর্থাৎ তথ্য মুছে তাতে নতুন তথ্য সংরক্ষিত করা যায়। তৃতীয় ভাগ হচ্ছে ইইপিরম, অর্থাৎ ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এই রমে তথ্য মোছার জন্য আমরা ইলেকট্রিক অর্থাৎ বিদ্যুতের সাহায্য নিতে পারি। চতুর্থ ভাগ হচ্ছে ইউভিপিরম, অর্থাৎ আল্ট্রাভায়োলেট প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এই রমে তথ্য মোছার জন্য আমাদের অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মির সাহায্য নিতে হয়। এই হলো 4 প্রকারের রম। এবার আসবো আমরা সেকেন্ডারি মেমোরির আলোচনায়। সেকেন্ডারি মেমোরি অর্থাৎ যে মেমোরি ইউজার অর্থাৎ ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজনে তথ্য সঞ্চয় করে রাখতে পারে। এই সেকেন্ডারি মেমোরি গঠনের অনুসারে দুরকম ভাগে ভাগ করে থাকি। এক ধরনের ভাগকে আমরা বলি ম্যাগনেটিক মেমোরি, যে মেমোরিতে তথ্য সঞ্চয় করা হয় চৌম্বক ক্ষেত্র দ্বারা। আর দ্বিতীয় ভাগটি হলো অপটিক্যাল মেমোরি। অপটিক কথার অর্থ হচ্ছে আলো, অর্থাৎ এখানে আলোক রশ্মির সাহায্যে তথ্য সঞ্চয় করে রাখতে পারি। ম্যাগনেটিক মেমোরি বলতে আমরা ফ্লপি ডিস্ক এবং হার্ড ডিস্কের কথা বলতে পারি। অন্যদিকে অপটিক্যাল মেমোরি যেগুলি আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে সিডি, ডিভিডি, ব্লুরে ডিস্ক ইত্যাদি। আমরা প্রথমে ম্যাগনেটিক মেমোরিগুলি আলোচনা করে নেব। তার সবার প্রথমে আসবে ফ্লপি ডিস্কের কথা। যদিও ফ্লপি ডিস্ক বর্তমানে খুব একটা ব্যবহার করা হয় না। এই ফ্লপি ডিস্ক হচ্ছে মাইলার নামে একটি পাতলা নমনীয় পাতের ওপর ধাতব আস্তরণ দেওয়া গোল চাকতি বা ডেস্ক। খুব নমনীয় এবং ভঙ্গুর হওয়ায় এটার উপর একটি প্লাস্টিকের চৌকো জ্যাকেট বা আবরণ থাকে, যা বাইরের আঘাত থেকে একে রক্ষা করে। এই ফ্লপি ডিস্কগুলি একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য স্থানান্তর করার জন্য ব্যবহার হয়ে থাকে। তবে একটি ফ্লপির তথ্য ধারণ ক্ষমতা কিন্তু খুবই কম। বর্তমানে যে ফ্লপিগুলি এখনও পাওয়া যায় সেগুলির তথ্য ধারণ ক্ষমতা হচ্ছে 1.4 MB, যা বর্তমানের প্রয়োজনের তুলনায় খুবই কম। আর ফ্লপির তথ্যগুলো খুব সহজে নষ্টও হয়ে যায়। সেই সব কারণের জন্যই ফ্লপি বর্তমানে আর ব্যবহার করা হয় না। তোমরা পাশের চিত্রে ফ্লপি দেখতে পাচ্ছ। এবার আসবো হার্ড ডিস্কের কথায়। এটি হচ্ছে কম্পিউটারের প্রধান সেকেন্ডারি মেমোরি। কম্পিউটারের ভেতরে অর্থাৎ ক্যাবিনেটের ভেতরে এটির অবস্থান। একটি ধাতব আবরণী বা বক্সের মধ্যে এটি রাখা থাকে। আর এই একটি হার্ড ডিস্কে বিপুল পরিমাণ তথ্য আমরা সঞ্চয় করে রাখতে পারি। এই হার্ড ডিস্কটা হচ্ছে আসলে অ্যালুমিনিয়ামের অনেকগুলি ডিস্ক নিয়ে গঠিত। এই ডিস্কগুলির উভয় তলেই আমরা তথ্য সঞ্চয় করে রাখতে পারি। এই ডিস্কগুলিকে আমরা বলি প্ল্যাটার। এই প্ল্যাটারগুলি একটি দণ্ডের ওপর বসানো থাকে এবং এরা ওই দণ্ডকে কেন্দ্র করে ঘুরতে পারে। আর থাকে কতগুলি চলমান রিড হেড, যারা ওই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত নড়তে পারে। দ্বিতীয় চিত্রে তোমরা দেখতে পাচ্ছ রিড হেডটি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত নড়ছে এবং হার্ড ডিস্কের ডিস্ক বা প্ল্যাটারগুলো থেকে তথ্য আহরণ করছে। এই গোল প্ল্যাটারগুলি আবার কতগুলো ট্র্যাকে বিভক্ত থাকে। ট্র্যাক হচ্ছে এক কেন্দ্রীয় কতগুলি বৃত্ত। তোমরা খেলার মাঠে ট্র্যাক দেখেছো যেখানে দৌড়ানো হয়, গোল গোল দাগ টানা থাকে। ঠিক এই ডিস্কের মধ্যেও ওরকম গোল কিছু দাগ আছে, সেই দাগগুলিকে আমরা বলি ট্র্যাক। এছাড়াও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত কতগুলি সরল রেখা টানা হয়, তার ফলে সমগ্র ডিস্কটি কতগুলি ত্রিভুজাকৃতি ভাগে বিভক্ত হয়। ওই ভাগগুলিকে বলা হয় সেক্টর। অর্থাৎ একটি ডিস্ক অনেকগুলি ট্র্যাক এবং সেক্টরের দ্বারা ছোট ছোট অংশে বিভক্ত থাকে। ওই প্রতিটি ছোট ছোট অংশে তথ্য সঞ্চিত থাকে। এই যে এতগুলি ডিস্ক এবং তাদের রিড হেড ইত্যাদিগুলিকে সুরক্ষিত রাখার জন্য বাইরের ওই আবরণটি দেওয়া হয়ে থাকে। বর্তমানে যে হার্ড ডিস্কগুলি ব্যবহার করা হচ্ছে সেগুলোর সঞ্চয় ক্ষমতা কোনোটার 500 GB, কোনোটার 1 TB বা 1 টেরাবাইট বা 2 টেরাবাইট এই ধরনের। এই হার্ড ডিস্কই হচ্ছে কম্পিউটারের প্রধান সঞ্চয়স্থল।
আমরা আমাদের যাবতীয় তথ্য অর্থাৎ কাজ করার ফলাফল এখানেই সঞ্চয় করে রাখি। এমনকি কম্পিউটারের অপারেটিং সিস্টেম নামে যে বিশেষ সফটওয়্যারটি থাকে সেটিও এই হার্ড ডিস্কেই সঞ্চিত থাকে। এই গেল ম্যাগনেটিক মেমোরির কথা। এবার আসবো অপটিক্যাল মেমোরির আলোচনায়। অপটিক কথার অর্থ আলো, আমি আগেই বলেছি, অর্থাৎ আলোক রশ্মির সাহায্যে এখানে তথ্য সঞ্চয় করে রাখা হয়। আলোক রশ্মি বলতে লেজার রশ্মির সাহায্যে কাঁচ বা ফাইবার বা প্লাস্টিকের ডিস্কের ওপর এখানে তথ্য সঞ্চয় করে রাখা হয়। এক্ষেত্রে ডিস্কের এক প্রান্তেই কিন্তু তথ্য সঞ্চিত হয়, বিপরীত প্রান্তে তথ্য থাকে না। বিভিন্ন অপটিক্যাল মেমোরিগুলো হচ্ছে সিডি, ডিভিডি বা ব্লুরে ডিস্ক। সিডির সম্পূর্ণ কথাটি হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। বর্তমানে যে সিডিগুলি ব্যবহৃত হয় তার তথ্য ধারণ ক্ষমতা হচ্ছে 700 MB। অন্যদিকে ডিভিডি বলে যে ডিস্কগুলি আমরা ব্যবহার করি তার তথ্য ধারণ ক্ষমতা অনেকটাই বেশি। ডিভিডির সম্পূর্ণ কথা হচ্ছে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। কোনো ক্ষেত্রে আবার এটাকে ডিজিটাল ভিডিও ডিস্কও বলা হয়। কিন্তু ডিভিডিতে শুধু যে ভিডিও থাকে এমন নয়, এর সাথে আমরা অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখতে পারি। এছাড়া আরেকটা উন্নত মানের ডিস্ক আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে ব্লুরে ডিস্ক। এই ব্লুরে ডিস্কে আসলে নীল রঙের লেজার রশ্মির সাহায্যে তথ্য সঞ্চয় করে রাখা হয় এবং ত্রিমাত্রিকভাবে রাখা হয়। তার ফলে এর তথ্য ধারণ ক্ষমতা অনেক বেশি। একটা ব্লুরে ডিস্কে প্রায় 50 জিবি থেকে 100 জিবি পর্যন্ত তথ্য থাকতে পারে। এই হলো আমাদের ব্যবহার করা বিভিন্ন মেমোরি, অপটিক্যাল মেমোরি। এই মেমোরিগুলো ছাড়াও আমরা আরও কিছু মেমোরি ব্যবহার করে থাকি, যার মধ্যে প্রথম হচ্ছে ক্যাশ মেমোরি। এই ক্যাশ মেমোরি বর্তমান কম্পিউটারগুলোর জন্য একটি অপরিহার্য অঙ্গ। এগুলি অতি দ্রুত মেমোরি এবং এর অবস্থান হচ্ছে র্যাম এবং প্রসেসরের ঠিক মাঝখানে। র্যামের কাজ তোমাদেরকে বলেছি। সেকেন্ডারি মেমোরি অর্থাৎ হার্ড ডিস্ক অনেক স্লো হওয়ায় সেই দ্রুততার পার্থক্য ঘোচানোর জন্য সেকেন্ডারি মেমোরির জায়গায় র্যাম ব্যবহার করা হয়। ঠিক একই কারণে র্যাম এবং প্রসেসরের যে দ্রুততার পার্থক্য, সেই পার্থক্য ঘোচানোর কাজ করে ক্যাশ মেমোরি। অর্থাৎ র্যাম থেকে কিছু তথ্য তুলে এনে ক্যাশে সঞ্চয় করে রাখা হয় এবং প্রয়োজন মতো প্রসেসরকে সরবরাহ করা হয়। এবং প্রসেসর যতক্ষণে সেই তথ্য নিয়ে প্রসেস করছে সেই সময়ের মধ্যে ক্যাশ আবার র্যাম থেকে আরও কিছু তথ্য তুলে আনে। ক্যাশ মেমোরি হচ্ছে অত্যন্ত দ্রুত, প্রসেসরের স্পিডের প্রায় সমান। তবে কম্পিউটারে ক্যাশ ব্যবহার করা হয় কিন্তু খুব অল্প পরিমাণে। যে পরিমাণ র্যাম ব্যবহার করা হয় তার খুব অল্প পরিমাণ থাকে ক্যাশ মেমোরি। এই ক্যাশ মেমোরির দাম আসলে অনেক বেশি, সেই কারণেই এর ব্যবহার হয় অল্প। এছাড়া বর্তমানে আমরা আরেক ধরনের মেমোরি ব্যবহার করি, সেটা হচ্ছে ফ্ল্যাশ মেমোরি। কম্পিউটারের সেকেন্ডারি মেমোরির ভাগে এটিকে ফেলা যেতে পারে। এটি একটি বিশেষ তথ্য সঞ্চয় করার ব্যবস্থা। কম্পিউটারে যে ইউএসবি বা ইউনিভার্সাল সিরিয়াল বাস পোর্ট থাকে, সেই পোর্টের সাহায্যে এগুলি কম্পিউটারের সাথে সংযুক্ত হয়। এই ফ্ল্যাশ মেমোরিগুলিতে যেমন দ্রুত তথ্য রাখা যায়, তেমনি দ্রুত এখানকার তথ্য মুছেও ফেলা যায়। এর আরও একটা সুবিধা হচ্ছে এগুলি আকারে খুবই ছোট এবং সহজে বহনযোগ্য, আর প্রচুর পরিমাণে তথ্য এখানে সঞ্চয় করে রাখা যেতে পারে। বর্তমানে যে ফ্ল্যাশ ড্রাইভগুলি আমরা ব্যবহার করি তার সঞ্চয় ক্ষমতা 1 জিবি, 2 জিবি, 4 জিবি, 8 জিবি, এমনকি 16 বা 32 জিবির ফ্ল্যাশ মেমোরি আমরা ব্যবহার করে থাকি। বিভিন্ন রকমভাবে আমরা ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করি। কখনো সেগুলিকে পেন ড্রাইভের আকারে ব্যবহার করি, কখনো সেগুলিকে এসডি কার্ডের আকারে ব্যবহার করি, কোনো ক্যামেরাতে বা কোনো মোবাইলে। এমনকি আমাদের মোবাইলের যে প্রধান মেমোরি থাকে সঞ্চয়স্থল, সেটিও বর্তমানে ফ্ল্যাশ মেমোরি ব্যবহৃত হচ্ছে। এই হচ্ছে আমাদের কম্পিউটারের বিভিন্ন মেমোরি। একবার দ্রুত চোখ বুলিয়ে নেওয়া যাক মেমোরির যে ভাগগুলি আমরা পড়লাম। আমরা প্রথমেই পড়েছি যে মেমোরির দুটি ভাগ, প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরির মধ্যে আবার দুটি ভাগ পড়েছি, র্যাম এবং রম। দু প্রকার র্যামের কথাও আমরা বলেছি, এস র্যাম বা স্ট্যাটিক র্যাম এবং ডি র্যাম বা ডাইনামিক র্যাম। অন্যদিকে রমের যে ভাগগুলো পড়েছি সেগুলো হচ্ছে পি রম, ইপি রম, ইইপি রম এবং ইউভিপি রম। এবার আসবো সেকেন্ডারি মেমোরির ভাগে। সেকেন্ডারি মেমোরিকেও আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, ম্যাগনেটিক মেমোরি এবং অপটিক্যাল মেমোরি। ম্যাগনেটিক মেমোরিকে তোমরা জানলে আমরা ফ্লপি ডিস্ক এবং হার্ড ডিস্ক এই দুটি উপায়ে পেয়ে থাকি।
অন্যদিকে অপটিক্যাল মেমোরির উদাহরণ বলতে আমরা সিডি, ডিভিডি এবং ব্লুরে ডিস্কের কথা বলতে পারি। এই হলো আমাদের কম্পিউটারের মেমোরির আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমাদের আজকের আলোচনা অর্থাৎ কম্পিউটারের মেমোরির আলোচনা এখানেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ।